বন্ধুরা, বেশি বুঝির আরেকটা দুর্দান্ত সেগমেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই সেগমেন্টটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে কাজ করব, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পেজগুলোতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিগুলো দেওয়া থাকে সেগুলোর বিস্তারিত সম্পর্কে আমরা জানবো। তো দেরি না করে জুন মাসের যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা বেরোচ্ছে তার মধ্যে যে 25টা প্রশ্ন আছে, আমরা সেই 25টা কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই যে প্রশ্নটা এবার কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়েছি, প্রশ্নে লেখা ছিল কোন জেলায় দেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে। প্রথম পথে যে হচ্ছে মানে এখনো হয় নাই, হবে, মানে কাজ শুরু হয়েছে আর কি। এখানে প্রশ্নটা বলা হচ্ছে প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ, অর্থাৎ এমন একটা কূপ যেটা প্রথমত গভীর হবে এবং দ্বিতীয়টা হচ্ছে সেটা ঘ্যাসের দিতে হবে। তো এটা উত্তর দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাট কোনো ডিটেলস দেওয়া নেই। আমি ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে বলছি যে ডিটেলসটা আসলে কি। ডিটেলসটাকে আমরা আলাদা পেজে নিয়েছি। আসলে গভীর গ্যাস খনন মানে কূপ খনন বলতে আসলে কি বোঝায়। আমাদের বাংলাদেশে সিলেটের ফেঞ্চুগঞ্জে একটা গ্যাস ফিল্ড আছে, যে গ্যাস ফিল্ডের নাম হচ্ছে ফেঞ্চুগঞ্জ 2। ফেঞ্চুগঞ্জ গ্যাস ফিল্ডের 2 নম্বর যে কূপটা আছে সেটা এতদিন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে গভীরতম গ্যাস কূপ ছিল, যেখান থেকে আমরা প্রায় 4900 মিটার আমরা গভীরে যাই এবং যেখান থেকে আমরা প্রায় অনেক মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করতে পেরেছি। তবে এই 4900 মিটারকে অতিক্রম করে বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে যে বিখ্যাত গ্যাস ক্ষেত্র আমরা সবাই জানি, তিতাস গ্যাস ক্ষেত্র, সেই তিতাস গ্যাস ক্ষেত্রের মধ্যে তিতাস 31 নামের একটা কূপ খনন করা হচ্ছে, যেটার গভীরতা হবে 5600 মিটার। যেহেতু এটা 4900 থেকে বেশি, তাই এটা কি বলা হচ্ছে বাংলাদেশের প্রথম গভীর গ্যাস অনুসন্ধান কূপ, যেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এটার উদ্বোধন করা হচ্ছে 19 এপ্রিল 2026। উদ্বোধন করেছেন পেট্রোবাঙ্গালী যিনি মহাপরিচালক বলতে পারেন, একে এম মিজানুর রহমান, এবং যেখান থেকে প্রায় প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। তাহলে এখানে আমাদের জানার বিষয় মূলত 3টা। প্রথমটা, যেই গ্যাস ফিল্ড বা যে কূপের নামটা সেটা হচ্ছে তিতাস 31, যেখান থেকে 5600 মিটার গভীরতা যাওয়া যাবে এবং যেখান থেকে 15 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস আমরা প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। আর যদি একটু ঘুরে ফিরে শিখতে চাই তাহলে শিখবো হচ্ছে আগেরকার সময়, মানে এটার ঠিক প্রিভিয়াস যেটা ছিল সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ 2, যেটার গভীরতা ছিল 4900 মিটার। ঠিক আছে, তা আমাদের প্রথম প্রশ্ন সমাধান আমরা গিয়ে এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন করেছে বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি। সরকারি বিশ্ববিদ্যালয় বলতে মূলত পাবলিক ইউনিভার্সিটিকে বোঝায়। যেমন আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। তো বাংলাদেশের মোট পাবলিক ইউনিভার্সিটির সংখ্যাটা হচ্ছে বর্তমানে 58টা। সর্বশেষ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। তো আমরা এই যে 18তম বিশ্ববিদ্যালয় থেকে যেগুলো প্রশ্ন আশেপাশে আসতে পারে সেগুলো একটু পড়ে নিই। প্রথম হচ্ছে বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে চিনে থাকি। এই বাংলাদেশের ভূখণ্ডে প্রথম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, যেটা যাত্রা শুরু করে 1 জুলাই 1921 সালে। আমরা সবাই যারা জানি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই জানে যে 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, কারণ ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল এবং এটাকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। তবে এখানে ছোট্ট একটা নুয়েন্স আছে। আমরা অনেকে হয়তো নুয়েন্স শব্দকে যাই না। নুয়েন্স শব্দটা হচ্ছে সামান্য পার্থক্য বা ক্ষুদ্র পার্থক্য, এটাকে আমরা ইংরেজিতে নুয়েন্স বলে থাকি আর কি। যেহেতু আমি মূলত ইংরেজি টিচার, যেটা আমার শখ, তো এই নুয়েন্স একটা শেখাচ্ছি। সেই নুয়েন্সটা হচ্ছে, দেখো, যদি প্রশ্ন এভাবে করে বাংলাদেশ ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশের মাটিতে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা, তখনকার উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তখনকার উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সাল। কিন্তু যদি প্রশ্ন করা হয় স্বাধীন বাংলাদেশ মানে 1971 সালের পরে, 1921 সাল স্বাধীনতার অনেক আগে হয়ে গেল, 50 বছর আগে। কিন্তু আমি বলছি যদি স্বাধীন বাংলাদেশে প্রশ্ন থাকে, স্বাধীন বাংলাদেশের পরে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা, এবং উত্তরটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা 1919 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে সেটা লেখা আছে যে স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী ইউনিভার্সিটি, যেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1979 সালে। সেই নুয়েন্সটা বুঝেছি। আমরা এরকম আরো কয়েকটা নুয়েন্স পাই, সেটা আমি তোমাদের ক্লাসের মধ্যে আলোচনা করে দেব। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের তৃতীয় প্রশ্নটা ছিল দেশের এই যে 18তম পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা কোথায়, সেটা হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
আমার ঠাকুরগাঁও সম্পর্কে আসলে জানি না টুকটাক, কারণ ঠাকুরগাঁও আসলে খুব বেশি একটা নাম বলা হয়নি এই জেলাগুলোর। বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে আলোচিত জেলা হইতে ঢাকা হতে পারে, চট্টগ্রাম হয়, নোয়াখালীও হয়, কুমিল্লাও হয়, রাজশাহী হয়। তবে ঠাকুরগাঁওর মধ্যে জেলাগুলো একটু পিছিয়ে পড়ে যায় দেখে আমরা একটু ঠাকুরগাঁও সম্পর্কে জেনে নিচ্ছি। সেজন্য সেগমেন্টের মধ্যে ঠাকুরগাঁও সম্পর্কে একটা আলোচনা করে দিচ্ছি, যেখানে লেখা আছে প্রথমে অনেকে আমরা জানি না, আমরা অনেকগুলো জায়গার কিন্তু পূর্ব নাম জানি। যেমন যে ঢাকার পূর্ব নাম বলা হয়, মানুষ বলে দিবে জাহাঙ্গীরনগর, ডাবেকা, ডুক্কা, অনেক নাম বলে দেয়। রাজশাহীর একটা পূর্ব নাম আছে রামপুর, বোয়ালিয়া, ঠিক তেমন চট্টগ্রামের আছে। কিন্তু ঠাকুরগাঁওর মতো জেলাগুলো অনেকে পূর্ব নাম জানে না। ঠাকুরগাঁওর পূর্ব নাম হচ্ছে নিশ্চিন্তপুর। এটা পূর্ব নাম হচ্ছে নিশ্চিন্তপুর। এই নিশ্চিন্তপুর একসময় থানা ছিল, সেখানে ঠাকুররা থাকতো। সেই ঠাকুরদের সংখ্যা বেশি থেকে নাম হয়ে গেছে ঠাকুর গ্রাম বা ঠাকুর গাঁও। গাঁও মানে কিন্তু গ্রাম। তো বেশিরভাগই ধারণা এটাই যে ঠাকুরগাঁ নামটা মূলত ঠাকুর পরিবারের নাম থেকে এসেছে। হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এক সময়। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটা আসতে পারে, ঠাকুরগাঁ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে টাঙ্গন নদী। আমার টাঙ্গন শব্দ পড়েছি, এটা পদ্মারই একটা শাখা নদী। সেই টাঙ্গন নদীর অবস্থিত হচ্ছে আমাদের ঠাকুরগাঁও। এছাড়াও আমরা ঠিক উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার, অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে বেশি যেখানে কৃষিকাজ হয় সেটা হিসেবে কিন্তু ঠাকুরগাঁওকে চিনে থাকি। এর জন্য ঠাকুরগাঁওকে বলা হয় উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার। আর যে না জানি না রিসেন্ট প্রশ্ন, সেটাও কি যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি গম উৎপাদন সবচেয়ে বেশি কিন্তু সর্বদা হয়ে থাকে ঠাকুরগাঁয়। ঠাকুরগাঁওর মতো বিখ্যাত হচ্ছে এই গম উৎপাদনের জন্য। তাহলে আমার ঠাকুরগাঁও সম্পর্কে পড়লাম, কারণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, তাদেরকে কংগ্রাচুলেশনস। এছাড়াও আমরা আরও কিছু জেলায় করতেছি, যেমন আমার নিজ জেলা শরীয়তপুর। আমি চাই শরীয়তপুর বিশ্ববিদ্যালয় হোক, যাতে কিনা মানুষকে ঢাকামুখী একটু কম হতে হয়। এছাড়াও তার পরবর্তী প্রশ্নটা আছে সিটি কর্পোরেশন কিনে প্রশ্ন করা ছিল, বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি? উত্তর হচ্ছে 13টি। বর্তমানে মোট 13টি সিটি কর্পোরেশন আছে, আগে ছিল 12টি। নতুন বগুড়া সিটি কর্পোরেশন যুক্ত হওয়ার কারণে সংখ্যাটা হয়ে গেছে 13টি। আমরা আজকে একটু সিটি কর্পোরেশন অধীন সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের মোট 13টা সিটি কর্পোরেশন আছে, যেটা আমরা প্রথম সিটি কর্পোরেশন চিনি ঢাকা সিটি কর্পোরেশন, যেটা 2011 সালে পরে দুইটা ভাগ হয়ে গেল, একটা ঢাকা উত্তর, একটা ঢাকা দক্ষিণ। তো ঢাকা উত্তর একটা, ঢাকার মধ্যে দুইটা, একটা উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, খুলনা সিটি কর্পোরেশন আছে, রাজশাহীতে সিটি কর্পোরেশন আছে, বরিশালের মতো শহরে আছে, এছাড়াও সিলেটে আছে, নারায়ণগঞ্জ জেলা শহর হলেও এখানে একটা সিটি কর্পোরেশন দেওয়া হয়েছে। আমরা এই পাশে যেগুলো পড়ছি এগুলো সবই কিন্তু বিভাগীয়, কিন্তু নারায়ণগঞ্জ কিন্তু বিভাগ না, তারপরেও কিন্তু সেটা একটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। ইভেন কুমিল্লাও এটার মধ্যে পড়েছে, রংপুর যেহেতু বিভাগ। গাজীপুরের কোনো শহর থেকে সিটি কর্পোরেশন হলো, ময়মনসিংহ বিভাগ আছে, আবার সেটা সিটি কর্পোরেশনও আছে। আর নতুন যুক্ত হচ্ছে বগুড়া। বগুড়াকে সদ্যই কিছুদিন আগেই মে মাসেই সেটাকে সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং বগুড়াকে কেন সিটি কর্পোরেশন করা হয়েছে? কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে বগুড়াতে। তো এই জন্য বগুড়াকে একটা সিটি কর্পোরেশন হিসেবে খুব শীঘ্রই ঘোষণা করা হয়েছে, এবং খুব শীঘ্রই তার উন্নয়নও ব্যাপক হারে বড় হবে। তো আসলে মূলত সিটি কর্পোরেশনগুলো হচ্ছে আমাদের স্থানীয় সিটি কর্পোরেশন যে আইন বা স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী পরিচালিত হয়। 2009 সালে একটা আইন পাস হয়, যেটা হচ্ছে সিটি কর্পোরেশন আইন নামে বেশি বিখ্যাত। সে অনুযায়ী সিটি কর্পোরেশনগুলো নিজের স্বায়ত্তশাসন করে থাকে আর কি। এবং যে 13টা সিটি কর্পোরেশন আছে এর মধ্যে ঢাকায় একমাত্র দুইটা, ঢাকা উত্তর আর ঢাকা হচ্ছে দক্ষিণ। আমরা এটাকে জানতে পারেছি, এবং আমরা এটাও অনেকে জানি না যে ঢাকা সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন শব্দটা কই থেকে আসছে। ঢাকা একসময় সিটি কর্পোরেশন ছিল না, ছিল হচ্ছে মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটি পরবর্তীতে চেঞ্জ করা হয়ে যায় বর্তমানে সিটি কর্পোরেশন। তো বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। এখানে আবার একটা নুয়েন্স আছে, নুয়েন্স মানে আমি আগেও বলেছি, নুয়েন্স শব্দ হচ্ছে তীব্র বা ছোট ক্ষুদ্র পার্থক্য। তো পার্থক্যটাকে দেখি। বলা হচ্ছে এরকম, ঢাকা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়েছে 1 আগস্ট 1864 সালে, অর্থাৎ ব্রিটিশ শাসনের প্রথম দিককার সময়, ওই পলাশির যুদ্ধের প্রায় 100 বছর পরে আমরা তখন দেখতে পেলাম 1864 সালে, বক্সারের যুদ্ধের 100 বছর পরে বলা যায় অনেকটা, প্রায় 99 বছর। তো এই বক্সারের যুদ্ধে 100 বছর পরে 1864 সালের 1 আগস্ট আমাদের ঢাকার যে মিউনিসিপ্যালিটি, যেটা বর্তমানে সিটি কর্পোরেশন, সেটা প্রতিষ্ঠিত হয়। পরে 1923 সালে 1983, দ্যাট ওয়াজ দ্য ইয়ার, সেই বছরটাতে ঢাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্ডিন্যান্স অনুযায়ী ঢাকাকে কর্পোরেশন করা হয়, অর্থাৎ মিউনিসিপ্যাল থেকে সেটা হয়ে যায় কর্পোরেশন।
আবার 1990 সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা সিটি কর্পোরেশন। মানে তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা, তিনটা সাল। একটা হচ্ছে 1864 সাল, পরে 1943 সাল, 1990 সাল। 1864 সালে ঢাকা মিউনিসিপ্যালিটি গঠিত হয়। 1843 সালে সেটা করা হয় ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্ডিন্যান্স, মানে অর্ডিন্যান্স অনুযায়ী সেটাকে পরিবর্তন করে মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেটাকে আবার নাম পরিবর্তন করে বর্তমানে রাখা হয় ঢাকা সিটি কর্পোরেশন। ওকে, বেসিক জিনিস। আমরা একটা যে আইডিয়া দিয়ে নিলাম, এবং এর পরের প্রশ্নটা বিখ্যাত প্রশ্ন যে সিটি কর্পোরেশন সেটা কবে হয় বগুড়া? 14 মে 2026 সালে। 2026 সালের 14 মে বগুড়াকেও সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে। পরবর্তী এমসিকিউতে আমরা পাচ্ছি বর্তমানে বাংলাদেশের উপজেলা সংখ্যা কত। প্রতি বছরই কিন্তু এটা সংখ্যাটা বাড়ে। রিসেন্ট আপডেট অনুযায়ী এটা হইতে পারে, আমি যদি পরবর্তী কোনো সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার ভিডিও বানাই, তখন যদি উপজেলা আসে দেখবে সংখ্যাটা বেড়েও যেতে পারে। বাট আপাতত আমরা বলতে পারি যে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে 500টি। একদম একটা বেশি হলেও কম না, ডাইরেক্ট 500। এই 500টা আগে 495 ছিল, পরে একই সাথে 5টা উপজেলাকে নতুনভাবে দেওয়া হয়েছে। এবং আমরা এটা সম্পর্কে যদি একটু জানতে চাই যে আসলে এটা কিভাবে হয়, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে জানা হচ্ছে নিকার, NICAR, সংক্ষেপ হচ্ছে নিকার, যেটা পুনরূপটা হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এরা মূলত বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কিভাবে ভাগ করতে হয় সেটার উপর কাজ করে। নিকার সংক্ষিপ্ত নাম। কারণ মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন আছে যে নাইপোর্ট কি নিয়ে কাজ করে, ঠিক ISBN কি, এটা পুনরূপ কিরকম আসে কিন্তু পরীক্ষায়, অথবা BSTI পুনরূপ আসে, ঠিক তেমনই আসতেই পারে নিকারের পুনরূপ কি। তাই নিকারের পুনরূপ হচ্ছে N থেকে ন্যাশনাল, I থেকে ইমপ্লিমেন্টেশন, C থেকে কমিটি, A থেকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর R থেকে হচ্ছে রিফর্ম। তাহলে নিকারের কাজটা হচ্ছে বাংলাদেশকে প্রশাসনিক অঞ্চলগুলোতে ভাগ করে দেওয়া। তো এরা কি করলো, এরা সদ্য 5টা উপজেলা নতুনভাবে যুক্ত করলো, এবং এরা দেখি কোন কোন জেলা থেকে ভাগ হয়েছে। প্রথমে আসি, বগুড়ার একটা জায়গা আছে শিবগঞ্জ, সে শিবগঞ্জকে ভেঙে বর্তমান করেছে মোকামতলা। মোকামতলা। মাতামুহুরী একটা নদী নাম আমরা সবাই জানি, যেমন আমরা জানি। তাহলে এই মাতামুহুরী নদীর নাম সেখান থেকে আমরা দেখলাম, অবশ্যই সেটা চট্টগ্রামে আমরা জানি, পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজার সেটার মধ্যে আছে। এই চট্টগ্রামের সবচেয়ে বড় একটা বৃহৎ উপজেলার নাম হচ্ছে চকরিয়া। চকরিয়াকে ভেঙে আবার বানানো হয়েছে এখন মাতামুহুরী উপজেলা। তারপরে আছে রুহিয়া, যেটা ঠাকুরগাঁও। অবশ্যই ঠাকুরগাঁও এই কারেন্ট অ্যাফেয়ার্সে ঠাকুরগাঁও নিয়ে অনেকবার আসবে, কারণ ঠাকুরগাঁও এবার খুব অকুপিক অবস্থা হয়ে গেছে। এই ঠাকুরগাঁওয়ের সদরটাকে ভেঙে একটা করা হয়েছে রুহিয়া, আর একটা করা হয়েছে ভুল্লি। আর লাস্টে লক্ষ্মীপুর, সেটাকে ভেঙে একটা করা হলো, সেটা হচ্ছে চন্দ্রগঞ্জ। এটাকেও সদর থেকে ভেঙে করা হয়েছে চন্দ্রগঞ্জ। তাহলে এই নতুন 5টা যুক্ত হওয়ার কারণে 495 থেকে 1 লাফে হয়ে গেছে 500। তাহলে তোমার যদি প্রশ্ন করা হয় 500তম উপজেলা কোনটি, মানে একদম 500তম কোনটা, উত্তর হচ্ছে চন্দ্রপুর, চন্দ্রগঞ্জ। লক্ষ্মীপুর সদর যেটা ভেঙে গেল সেটা চন্দ্রগঞ্জ। এটাই হচ্ছে বাংলাদেশের 500তম উপজেলা। এরপরে আমরা এমসিকিউতে পরেরটা পাচ্ছি 7 মে 2026 নিকার, যেটা নাম উঠে বললাম NICAR, এখানে কোন কোন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। আমরা সবগুলোর নামই পড়েছি, মোকামতলা, মাতামুহুরী, রুহিয়া, ভুঞ্জি অথবা এটার নাম ভুসি বলে অনেকে, আর হচ্ছে চন্দ্রগঞ্জ। তা উত্তরগুলো হচ্ছে উপরের সবগুলো। এরপর আমরা চলে যাবো হচ্ছে বর্তমানে দেশে পৌরসভা আসলে কতটি। বাংলাদেশের প্রশাসনকে সুন্দর মতো কাজ করার জন্য দেশে কিন্তু পৌরসভাও রয়েছে। বাংলাদেশে বর্তমান পৌরসভা হচ্ছে 329টি আপাতত তথ্য মধ্যে, সামনে কি হবে জানা যাচ্ছে না। তো পৌরসভার সংখ্যা 329টি। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি আসে না, কিন্তু উপজেলাটা আসে, এজন্য উপজেলাটাকে আলাদা করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেখি, ত্রয়োদশ জাতীয় সংসদ। আমরা জানি এবছর যে নির্বাচন অনুষ্ঠিত হলো 12 ফেব্রুয়ারি 2026, সেটা 13তম জাতীয় অধিবেশনকে কেন্দ্র করে বা 13তম সংসদ গঠন করার জন্য। তো সেটাকে আমরা আমাদের কার্ডিনাল নাম্বারে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে, সরি অর্ডিনাল নাম্বার, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্রয়োদশ। তো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশনটা হয়, সেখানে মোট কতটি বিল পাশ হয়? বিল উত্থাপিত হয়েছিল 16টি, কিন্তু পাশ হয়েছে 14টি। তাই উত্তরটা হচ্ছে 14টি। আমরা সেই বিলগুলো সম্পর্কে একটু জানি যে কি কি বিল উৎপন্ন হয়েছে, আমরা অনেক জানি না। প্রথমে লেখা আছে যে মোট 16টি বিল উত্থাপন করা হয় জাতীয় সংসদে, এর মধ্যে 14টি কণ্ঠ ভোটে পাশ হয়। এখানে একটা জায়গায় লাল কালিতে লেখা আছে কণ্ঠ ভোট। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই কণ্ঠ ভোটটা কি? একটা প্রশ্ন করতে পারে যে ভাই কণ্ঠ ভোটটা কি। ভোটাভুটির অনেক সিস্টেম আছে, যেমন সিক্রেট ব্যালট আছে, প্রকাশ্য ব্যালট আছে,
আর আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে কণ্ঠবোধ। আপনি দেখবেন জাতীয় সংসদে মাঝে মধ্যে স্পিকার বলে, যদি কেউ পক্ষে থাকেন হা বলুন, তখন চিৎকার দেয় হা। আবার যখন বলে যদি বিপক্ষে থাকুন তাহলে না বলুন, তখন চিৎকার দেয় না। তো এই যে সাউন্ড ফ্রিকোয়েন্সি, যে কার চিৎকার বেশি জোরে ছিল, এই একটা অদ্ভুত নিয়মে এই বিলটা পাশ হয়ে দেখে নাম হচ্ছে কণ্ঠভোট। অর্থাৎ সংসদে দাঁড়ায় সে বলবে হা, আর একটা বলবে না। যে তো সিলেতে পারবে, যারটা ছিলাম বেশি হয়ে যাবে, সেটাই জয়যুক্ত হবে। যদিও ফাইনালতে বলছি অবশ্যই মেজরিটি আর কম এটা বোঝাই যায়, এটা অবশ্যই, সেটার তো অবশ্যই নিয়ম কানুন আছে। তবে মৌখিকভাবে চিলাচিলির মাধ্যমে যে ভোটটা হয় সেটাকে বলা হয় কণ্ঠভোট। তো এই কণ্ঠভোটে আপাতত 14টাই পাশ হয়েছে, যেখানে আমরা এই যে নিচে যেগুলো লেখা আছে বিভিন্ন নাম সংশোধন অথবা বিভিন্ন রকমের রিজার্ভেশন, সেগুলো সম্পর্কে আমাদের এখানে বিলগুলো দেওয়া আছে, নামগুলো আমি দিয়ে রাখছি। আপনার যদি কারো পড়তে মন চায় স্ক্রিনশট দিয়ে সেগুলোকে পড়ে রাখতে পারেন। তাহলে মোট বিল 16টা উৎপাদন হয়েছে, তার মানে 16টা ছিল, কিন্তু পাশ হয়েছে কয়টা? 14টা। তাহলে যেই দুইটা পাশ হয়নি সেই দুটো গুরুত্বপূর্ণ। এটা হবে এমন না যে পাশ হয়নি, সামনে হয়তো হয়ে যাবে, ও এখনো হয়তো ফাইনাল কোনো জাজমেন্ট পাই নাই। এটার মধ্যে একটা আছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, অর্থাৎ এখানে মুক্তিযোদ্ধাদের নাম সংরক্ষণের যে ব্যাপারটা ছিল, অনেক ভুয়া সার্টিফিকেটের নাম চলে এসেছিল, সেগুলোকে বাদ দিয়ে নতুনভাবে সংশোধন করা যে ব্যাপারটা আছে, এটা এখনো পাশ হয়নি। আর একটা হয়েছে যেটা আমাদের যারা ভাই বোনেরা যারা একটু সিগারেট টিগারেট পছন্দ করেন, তামাক জাতীয় পণ্যগুলো পছন্দ করেন, তাদের সেটাকে একটু নতুনভাবে নিয়ন্ত্রণের জন্য যে নতুন নতুন কিছু আইন পাশ করা লাগবে, অদ্ভুত কিছু আইন, যাতে কিনা আমাদের দেশে এই মাদক ব্যাপারটা একটু কমে যায়, সেই জন্য সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। হয়তো সিগারেটের দাম আবার বাড়তে পারে। যারা মৌসুমী ব্যবসায়ী তারা এখন সিগারেট এক্সট্রা করে নিতে পারেন, তারা দেখবেন যে হয়তো পরবর্তী সময় আপনি যা ইনভেস্ট করছেন তার থেকে হয়তো 1-2 টাকা করে বেশি লাভ পার সিগারেটে আপনি পেতে পারেন। তো আমাদের পরের প্রশ্নটা আসছে 10 নম্বর এমসিকিউতে আসছে, জাতীয় সংসদে মোট কতকারী বেসরকারি বিল পাশ হয়েছে? আমরা জানি বিল দুই প্রকার। আমার সংসদে বিলগুলো স্থাপিত হয়, যে বিলগুলো পরে পাশ হওয়ার পরে আইন হয়, সেই বিল দুই প্রকার, সরকারি বিল, বেসরকারি বিল। তো প্রশ্ন করছে যে বিল বেসরকারি বিল কয়টা? উত্তর হচ্ছে 9টা। তার মানে কি, যে যতগুলো বিল উপস্থাপন করা হয়েছে এখন পর্যন্ত পেশ করা হয়েছে বা পাশ করা হয়েছে 14টা, তার মধ্যে সরকারি বিল কিন্তু 9টা। এখন প্রশ্ন হচ্ছে ভাই সরকারি বিল কি? তাহলে সরকারি আর বেসরকারি বিলের মধ্যে পার্থক্যটা কি? সংসদে দুই রকমের ব্যক্তিত্ব থাকে, একটা হচ্ছে মন্ত্রী পর্যায়ের, আর একটা হচ্ছে যারা মন্ত্রী হতে পারেননি, যারা হচ্ছেন এমপি, বা এটাকে আমরা বলি মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য। মন্ত্রীরা যে বিলটা উপস্থাপন করেন সেটা হচ্ছে সরকারি বিল, মন্ত্রীদেরকে সরাসরি সরকার হিসেবে বলা হচ্ছে। অন্যদিকে বেসরকারি মানে কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, বেসরকারি বিল মানে হচ্ছে যারা সংসদের মন্ত্রী হতে পারেন নাই কিন্তু তারা পার্লামেন্টের মেম্বার। যেমন আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমরা ধরে নিলাম প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব, তিনি একটা বিল উত্থাপন করেছেন, এটা হবে আমাদের সরকারি বিল, কারণ তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি একজন প্রধানমন্ত্রী। কিন্তু যদি এই একই কাজটা সেমভাবে আমি যদি বলি আমাদের ক্যাপ্টেন হাসনা যদি কোনো বিল উত্থাপন করে, তখন সেটা হবে বেসরকারি বিল, কারণ হাসনা তো এমপি কিন্তু তিনি কোনো মন্ত্রী নন। এই সব পার্থক্য, ছোটটা পার্থক্য আমি সেটা লিখে রাখছি আর কি, এখানে যে নিয়ম টেম বলা আছে। তো প্রশ্নটা হচ্ছে, আমি আবার বলতেছি যে বাংলাদেশে মোট কয়টা বিল বেসরকারি বিল, সেটা মানে সরকারি বিল হচ্ছে 9টা, তাহলে বেসরকারি বিল কয়টা হবে? বাকিগুলো 5টা। পরের প্রশ্নতে আমরা যাই। প্রশ্নে লেখা আছে 30 এপ্রিল 2026 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11তম আঞ্চলিক কেন্দ্র কোথায় উত্থাপন করা হয়? বাংলাদেশে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভালো মতো পরিচালনা করার জন্য বিভিন্ন স্থানে আমাদের দেখা যাচ্ছে আঞ্চলিক কেন্দ্র দেওয়া হচ্ছে। এই আঞ্চলিক কেন্দ্রের সংখ্যা বাড়তে 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 11টা হয়ে গেছে, এবং সর্বশেষ যেখানে গেল সেটা হচ্ছে ময়মনসিংহ। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপর সেটাকে আমরা জানিয়ে গেলাম। এরপরে আসলাম আমরা আন্তর্জাতিকে। প্রথম অংশটাতে আমরা শুধুমাত্র বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করেছি, এবার আলোচনা হবে হচ্ছে আমাদের আন্তর্জাতিক, যেখানে প্রথম দেশটা হচ্ছে ইরাক। ইরাকের সদ্য নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেখানে নির্বাচন না বলা যায়, সেটাকে আমরা একটা হচ্ছে সিলেকশন, তো মূলত সিলেকশন হয়েছে এবার। তো সেই ইলেকশনে বর্তমান যে প্রধানমন্ত্রীর নামটা আসে সেটা হচ্ছে জাইদি। আমরা তার পুরো নামটাও জানবো, তবে তাকে সংক্ষেপে জাইদি বলা হয়। এখানে লেখা আছে আলী আল জাইদি, তবে এটাও তার পুরো নাম না, তার পুরো নামটা হচ্ছে এই যে এর পুরো নামটা হচ্ছে আলী ফাতে আল জাইদি। আসলে নাম আমরা যতই মুখস্থ সেটা আমরা ভুলে যাবই, এজন্য আমরা জাইদি না পড়ে বলবো জেদি। ইরানের মানুষ একটু রাগী হয়, তো জেদি বলবো, জাইদি থেকে জাইদি মনে চলে আসবে। তিনি স্থলাভিষিক্ত করেছেন আগেরকার যে প্রধানমন্ত্রী ছিল মোহাম্মদ সিয়া আল সুদানি। এই সুদানিকে তিনি চেঞ্জ করে
তিনি হয়েছেন জেদি। সুদানি, আরেকটা হচ্ছে জেদি। মানে নামটা কিন্তু যারা বুঝে ফেলেছে, তো এইভাবে মনে রাখতে পারবেন। এবং আসলে তিনি কিভাবে নির্বাচিত হয়েছেন সেটা একটু বলে দিই, যে মূলত তিনি আলী ফাতে আল জায়দি মূলত কিন্তু একজন ব্যবসায়ী। আমরা যেটাকে বলি টেকনোক্রেট মন্ত্রী, অর্থাৎ কোনো বিষয় যদি কেউ খুব বেশি এক্সপার্ট হয় তখন তাকে নির্বাচন করে আসতে হয় না, তাকে সরকার টেকনোক্রেট বানায়। যেমন ধরেন আমি শিক্ষাক্ষেত্রে খুব বেশি অবদান রাখতেছি, আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, সরকার যদি এটা জানতে পারে যে না এই ছেলে তো ভালো পড়ে, তো শিক্ষাটা এটা ভালো জ্ঞান আছে, তো আমি কোনো নির্বাচন করা লাগবে না, আমাকে সরকার চাইলে, সরকারি দল চাইলে তারা আমাকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রিত্ব দিতে পারে, কারণ আমার এই বিষয়টা দক্ষতা আছে। আমি ধরে নিলাম যে বাংলাদেশে বর্তমান ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা খেলার মধ্যে জনপ্রিয়, যেমন আমি ধরে নিলাম যে হামজা যেহেতু ফুটবল খেলা খুব ভালো, তাকে সরকার বলতেই পারে তুমি মন্ত্রী হয়ে যাও, সেটা পারবে, তাকে বলা হবে টেকনোক্রেট। তো তিনিও টেকনোক্রেট হিসেবে মূলত জায়গাটা পেয়েছেন। তিনি প্রথমত ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী দ্বারা টেকনোক্রেট। তাকে একটা সমন্বয় কাঠামো আছে, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক। যেহেতু আমরা জানি ইরাক একটা সিয়া দেশ, তো এই সিয়া দেশের মধ্যে যে রাজনৈতিক জোটটা আছে নাম হচ্ছে কোঅর্ডিনেট ফ্রেমওয়ার্ক। তারা মিলে এই সম্মতিভিত দিয়ে তাকে, অর্থাৎ যেদিকে তারা সুন্দর মতো করে প্রধানমন্ত্রী পদে বহাল করেছে। এরপর আসলো হাঙ্গেরি। এখন এত দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে যে আসলে সবগুলাই এখন মনে রাখতে হয়, ব্যাপারটা এরকম না। হাঙ্গেরিটা যে পরীক্ষা আসবে এরকম না, বাট তবে ইম্পর্টেন্ট কারণ এটা বলে দিই, সেটা হচ্ছে 16 বছর পরে তাদের নতুন একজন ব্যক্তি ক্ষমতায় আসীন হলো। এবং আমরা ফার্স্ট এই প্রশ্নটা পড়ার আগে দেখবো হাঙ্গেরি কেন আলোচনায় আসলো, কেন কারেন্ট অ্যাফেয়ার্সের মতো একটা বইতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নিয়ে আলাদা করে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে। এটা বিশেষ একটা কারণ আছে, কারণ রিসেন্ট সময়ে কিন্তু হাঙ্গেরির বিভিন্ন দিক থেকে তারা আলোচনায় আসতেছে। কেন প্রথমটা বলি, সেটা হচ্ছে আগের যে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিল ভিক্টর অরবান, আমরা এটাকে তাকে প্রায় দেখেছি, খুবই জেদি মানুষ। ভিক্টর অরবানকে স্থলাভিষিক্ত করেছেন এবং তাকে 16 বছর পরে ক্ষমতাচ্যুত করেছেন। 16 বছর দীর্ঘ সময়। আমরা বাংলাদেশে আমরা ভালো মতো জানি যে ক্ষমতা থেকে কাউকে বাইর করতে হলে কত কিছু করতে হয়, সো এটা দীর্ঘ সময় 16 বছর। এবং তার জায়গায় পিটার মাজিয়ার, যেটা আমরা একটু প্রশ্নটাও পড়েছিলাম, প্রশ্নতে লেখা ছিল এরকম যে বর্তমানে কে, তো প্রশ্ন ছিল পিটার ম্যাগিয়ার, যেটা বলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে ম্যাগিও বলতে পারেন, তাও তো কোনো সমস্যা নেই। তো তাকে পদত্যাগ করে নতুন ভাবে তার যে দল টিসকা বা টিজা, আমরা দুইটা নামে বলি, টিজা পার্টি, তারাই নতুন ক্ষমতাতে আসে। এবং এটা খুবই একটা বিশাল বড় পরিবর্তন বলা হচ্ছে পুরা আমাদের যে ইউরোপিয়ান জোনটাতে। এটা কারণ হচ্ছে বিশাল বছর ধরে যদি কেউ ক্ষমতা থাকে তাহলে তার দাবদাহ বা তার যে দাপট সেটা বেড়ে যায়। সেটা যখন পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা বিশাল বড় একটা ঝামেলাপূর্ণ থাকে, যেটা আমরা নিজেরাও জানি কত কিছু করতে হয়। তো এটার জন্য এটা খুব বিখ্যাত হয়েছে। আরেকটা কারণ আছে, যেটাকে আমি একটু মৌন কারণই বলতে পারি, সেটা হচ্ছে যে একটা কোর্টের নাম আপনারা সবাই শুনেছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। আগের বছর বিশেষ পরীক্ষাতে এটা প্রশ্ন এসেছে, ক্রিমিনাল কোর্ট এটা কই থেকে কোন আইনের মাধ্যমে পাশ হয়েছিল। তো এখানে তারা প্রথমত বেরোতে চেয়েছিল, এই আইসিসি থেকে তারা বেরোতে চেয়েছিল, ক্রিমিনাল কোর্ট থেকে। কেন বেরোতে যাবে, কেন? নর্মালি কিন্তু তারা বের হয় না, কারণ ইউরো দেশগুলো এটার সাথে থাকতে চায়। কিন্তু এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল, কিন্তু 26 নির্বাচন করার পরে তারা বলছে না আমরা এখানে থাকবো, তারা এটা পক্ষে ভোট দেয়। একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল আন্তর্জাতিক মহলে। সো এই জন্য আমরা মনে করতে পারি যে হাঙ্গেরিটা এই বছরের জন্য একটু গুরুত্বপূর্ণ। তাই আমরা হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রীর নামটা শিখে রাখি, পিটার মাজিয়ার। পিটার নাম তো সবাই জানে, তো এই নামটা কোনটি, সেটা হচ্ছে মাজিয়ার। এরপরে আমরা চলে আসতেছি 14 নম্বর প্রশ্ন, যেটা লেখা ছিল বিশ্বের প্রথম 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন। বিশ্বে বেশিরভাগ চ্যানেলে কিন্তু 24 ঘন্টা সংবাদ দেয় না। আমি যদি বিটিভি কথা বলি, বিটিভিতে ঘন্টার পরে 1 ঘন্টা পর দেখবেন হয়, সংবাদপত্র হয়। কিন্তু 24 ঘন্টায় সংবাদপত্র দেয় এরকম একটা চ্যানেল, সেটার নাম হচ্ছে সিএনএন। যেটার প্রশ্ন করা হচ্ছে যেটা চালু করেছে কে বা যেটা প্রতিষ্ঠা থেকে, সেটা হচ্ছে টেড টার্নার। আমরা জেফ বেজোসকে সবাই চিনি, অ্যামাজনের যিনি কিনা প্রতিষ্ঠাতা। বিল গেটসকে সবাই চিনে, মাইক্রোসফট ইনকের প্রতিষ্ঠাতা। টেড টার্নারের নাম শুনলেন, সিএনএন প্রতিষ্ঠাতা। আল্লাহ সাথে রুপার্ট মার্ডক, যাকে বলা হয় মিডিয়া মুঘল, অস্ট্রেলিয়ার ভদ্রলোক মিডিয়া মুঘল বলা হয় রুপার্ট মার্ডককে। তো এই সিএনএন সম্পর্কে যদি জেনে নেই, সিএনএন পূর্ণ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। এখানে শুধু নিউজই দেখানো হয়, এখানে কোনো খেলাধুলা বা অন্যরকম কোনো সিরিয়াল, পাকিস্তানি ড্রামা এগুলো দেখানো হয় না, শুধুমাত্র খবর, মানে জাস্ট পড়াশোনা করে চলে আসো। তো এই সিএনএন বাংলা বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যারা 24 ঘন্টায় খবর প্রচার করে, এবং যেটা কার হাত ধরে এসেছে, টার্নার একটা বিশাল বড় প্রজেক্ট ছিল, টার্নার ব্রডকাস্টিং সিস্টেম, সেটার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে সিএনএন। এবং এই সিএনএন কিন্তু আরো অনেক অংশগ্রহণ আছে, অনেক প্রায় 20% মতো আছে। এগুলো সব কিছুরই মালিক কিন্তু টার্নার, প্রচুর টাকার মালিক। আমরা আসলাম তারপরে প্রশ্নের টার্কি নিয়ে। একটা প্রশ্ন হচ্ছে, টার্কি বলতে কোনো যদিও দেশ নেই, নামটা হচ্ছে তুর্কিয়ে।
কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো সেটা আপডেট করতে পারে নাই। তুরস্ককে আমাদের বলা ভুলে যেতে হবে। তো তুর্কি দেশের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে একটু জানবো, এরপর হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক, এটা একটু বুঝবো, আর লাস্টে আমরা বুঝবো যে নামগুলো লেখা আছে নামগুলো অর্থ কি। তো এখানে প্রথম নামটা যে উত্তর দেওয়া সেটা হচ্ছে নামটা একটু কঠিন, আমি এটাকে একটু ভেঙে বলে কিভাবে উচ্চারণ করতে হবে। এটা উচ্চারণ করতে হবে ইয়েলদির ইম। এইটুকু উচ্চারণ করবো আলাদা, আর হানটা আলাদা। তা লাস্টের যে হান এটা আলাদা উচ্চারণ করবো, আর ইম এটাকে একসাথে উচ্চারণ করবো, ঠিক আছে? ইয়েলদির ইম, কারণ এই দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা আলাদা। যদি একটু বুঝাই বলি, এই দেখেন ইয়েলদির ইম, এই যে ইয়েলদির ইম এইটুক শব্দের অর্থটা হচ্ছে বজ্র, ঠান্ডার মানে বজ্র। আর এর সাথে একটা শব্দ হচ্ছে হান, এই হান শব্দ অর্থ শাসক বা প্রধান। তাহলে হান মানে শাসক, ওটা মানে হচ্ছে বজ্র। তাহলে একসাথে করলে কি দাঁড়ায়? একসাথে করে দাঁড়াবে হচ্ছে বজ্রের শাসক, বা বলতে হবে থান্ডারবোল্ট খান মানে শাসক আমরা জানি। তাহলে এই নামটাকে আমরা এইভাবে পড়ব। এখন কথাটা হচ্ছে এই অস্ত্রটা কিসের? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ইন্টার মানে আন্ত, কন্টিনেন্টাল মানে মহাদেশ, কন্টিনেন্ট থেকে আসছে কন্টিনেন্টাল, তার মানে মহাদেশীয়। ব্যালিস্টিক মিসাইল শব্দটা মানে হচ্ছে যে মিসাইলটাতে আকাশে যেয়ে তার দিক পরিবর্তন করতে পারে। একটা হচ্ছে ক্রুজ মিসাইল, যেটা যেভাবে যাওয়ার সেই ট্র্যাক অনুসরণ করে। আমি বললাম আমি এ থেকে বিতে যাব, একটা মিসাইল মারবো, তো এই মিসাইলটা যদি যার গতিপথ যেভাবে দেওয়া সেভাবেই চলে যায়, এভাবে সোজা করে অ্যাটাক করে, সেটা হচ্ছে ক্রুজ মিসাইল। আর যেটা যাওয়ার সময় একটু ড্যান্স করবে, একটু সরাটোরা দিবে, একটু ঝাঁকানাকা দিবে, যেটা দেখতেও ভালো লাগে। যেমন আমাদের ইরানের যুদ্ধের সময় আমরা কিছু ডান্সিং মিসাইল দেখছিলাম, এগুলো সব হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতাও বেশি থাকে, প্রযুক্তি অনেক বেশি থাকে, দামও অনেক বেশি হয়। আর তার মধ্যে আবার যদি সেটা ইন্টারকন্টিনেন্টাল, সেটা দাম তো অনেক 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 বেশি, কারণ বিশ্বের বেশিরভাগ দেশের কাছে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মিসাইল নাই। প্রায় বিশ্বে হয়তো 10-12টা দেশ এমন যারা শক্তিধর দেশ, তাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। যদিও আমাদের মায়ের কাছেও, আমাদের যারা মা আছে তাদের কাছেও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। এরা যেভাবে ভিক্ষা মারুক না কেন জুতা আপনার মুখে এসেই লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে একটা করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তো আসলে এটা গুরুত্বপূর্ণ এই কারণে কেন, আমি এটা ব্যাখ্যাটা ভিতরে দিব। বাট প্রথম উত্তরটা হচ্ছে, আপনি যদি কোনো দেশে নিউক্লিয়ার অ্যাটাক করতে চান, নিউক্লিয়ার যেটা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র, আপনাকে অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিতে হবে, কারণ সেটা বহন করার ক্যাপাসিটি একমাত্র এই মিসাইলগুলোরই আছে। এজন্যই বলা যায় যারা পররাষ্ট্র দেশ তাদের প্রত্যেকের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকতেই হবে। তো এখানে একটা সংখ্যা লেখা আছে যে এটা মূলত 5500 কিলোমিটার বেশি দূরত্ব যেতে পারে। তো এই দূরত্ব নিয়ে এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, আমি সেটাকে ভাগটা করে রাখছি। যেমন দেখেন, সাধারণত পাল্লা দিয়ে ভাগ করলে 4 রকমের মিসাইল আমরা পাবো, ব্যালিস্টিক মিসাইল। যদি কোনো ব্যালিস্টিক মিসাইল 1000 মিটারের কম দূরত্ব অতিক্রম করতে পারে, সেটাকে বলা হয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। সংক্ষেপে জানলে কি হবে? SRBM। SRBM মানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। প্রত্যেকটার প্রথম বর্ণনে যে বানাবেন ইনিশিয়ালিজম, সেটাই হয়ে যাবে। এরপরে আসলো যেটা 1000 থেকে 3000 মিটারের মধ্যে কাজ করে, সেটা নাম হচ্ছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, MRBM। যেটা 3000 থেকে 5500 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা যেটু সাইজে বড়, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তার এর নাম সংক্ষেপে কি হবে? IRBM। আর লাস্টে যেটা আমরা পড়লাম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ICBM, যেটা 5500 মিটার থেকেও বেশি দূরত্ব, কিলোমিটার থেকেও বেশি দূরত্ব অতিক্রম করে থাকে। ঠিক আছে? তাহলে ইয়েলদির হান এটা হচ্ছে তুরস্কের নতুন ব্যালিস্টিক মিসাইলের নাম, এবং তারা ব্যালিস্টিক যুগে প্রবেশ করল। আমাদের বাংলাদেশ এয়ারফোর্স তারাও আমরা দোয়া করি যাতে কিনা একসময় আমাদের ব্যালিস্টিক মিসাইল উপহার দিতে পারে। যদি বাংলাদেশের প্রতিরক্ষা মূলত একটু দুর্বল, কিন্তু আমরা আশা করি বাংলাদেশ তার নিজ জায়গাতে সক্ষমতা অর্জন করুক। আমাদের অফিসাররা তারাও কোনো অংশে বিশ্বের কোনো দেশের থেকে কম না, তাদের ফিটনেস, তাদের চিন্তাভাবনা, তাদের দক্ষতা সকল দেশের মিলিটারির মতোই সমান। তবে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে ইনভেস্ট একটু কম হয়, প্লাস হচ্ছে এখানের যে রাজনৈতিক প্রেশারটা যেহেতু খুব বেশি পরিবর্তনশীল, তাই উন্নতি করার সুযোগটা একটু কম। বাট আমরা ইনশাল্লাহ তারেক রহমানের হাত ধরে সেদিকে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমি রাখছি। এরপরে দেখি একটা প্রতিষ্ঠান নাম আছে ওপেক। আমরা অনেকে হয়তো ওপেকের নাম জানি, আবার হয়তো অনেকে জানি না, সেটা আলোচনা অবশ্যই হবে। একটা হচ্ছে ওপেক, একটা হচ্ছে ওপেক প্লাস। তাহলে প্রশ্ন করছে যে একই একটা দেশ আছে, এবার এই দেশটা গত 1 মে 2026 তারিখে
ওপেক থেকেও সে চলে গেছে, মানে সে তার নাম প্রত্যাহার করে ফেলেছে, সে সেখান থেকে বের হয়ে গেছে। আবার ওপেক প্লাস থেকেও সে তাকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। সে দেশটা আমরা সবাই নাম জানি, সেটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ভিতরে কারণ কি সেটা আমরা কেউ এক্সাক্ট বলতে পারবো না, তবে তারা দুটো থেকে বের হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে এটা কেন গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য, সেটা হচ্ছে ভাইয়া আগে বুঝতে হবে ওপেক জিনিসটা কি। ওপেকের পুরো হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। যে সকল দেশই খনিজ তেল রপ্তানি করে তাদের সবচেয়ে বৃহৎ বড় সংগঠনটা হচ্ছে ওপেক। একসময় এমন ছিল পুরো বিশ্বের এই তেল নিয়ন্ত্রণ করতে পারতো বিশেষ কিছু সংস্থা, যাকে আমরা বলতাম সেভেন সিস্টার্স। আপাতত আমাদের সেভেন সিস্টার নাম শুনে সবসময় মনে পড়ে যে ইন্ডিয়াতে একটা সেভেন সিস্টার্স আছে, ওই যে 7টা রাজ্য, যেটা আমাদের হাতের দেখা যায় বাম সাইডে মানচিত্রে অবস্থিত, মিজোরাম, ত্রিপুরা যেগুলো আছে। কিন্তু মূলত প্রথম সেভেন সিস্টার বলতে আমরা কিন্তু চিনতাম যারা কিনা বিশ্বের তেল নিয়ন্ত্রণ করতো, তেলের দাম থেকে শুরু করে কারা কতটুকু মজুত রাখবে, তাদেরকে সেভেন সিস্টার্স বলা হতো। এদেরকে সরানোর জন্য 1960 সালের একটা সম্মেলন, যের নাম হচ্ছে বাগদাদ সম্মেলন। এই বাগদাদ সম্মেলনে 5টা দেশ, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে কই শুভ। এই কইয়ের ক থেকে আসবে কুয়েত, ই থেকে আসবে ইরান অথবা হচ্ছে ভাইয়া ইরাক, সু থেকে আসবে সৌদি আরব, আর ভ থেকে আসবে ভেনিজুয়েলা। এই 5টা দেশ এই বাগদাদ সম্মেলনে তারা প্রথমবার একটা জোট তৈরি করে, যেটাকে আজকে আমরা ওপেক, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হিসাবে চিনি। এবং তাদের মূল কাজটা হচ্ছে তেলের উৎপাদন যে নীতিগুলো তাদেরকে সমন্বয় করা, তেলের দাম বিশ্ববাজারে ঠিক রাখা, সরবরাহ দেখা, মানে তেলের যত ঘটনা সব। তো যেহেতু সেখান থেকে ইউএই বিশ্বের অনেক বড় অয়েল এক্সপোর্ট কান্ট্রি, তাই এটা বেরোয় আসছে আমার একটা বিশাল বড় ঘটনা। তো আগে শহর ছিল 12টা, ইউএই চলে যাওয়ার কারণে সেখানে বর্তমান সংখ্যা হয়ে গেছে 11টা। ঠিক আছে ভাই? তাহলে আরেকটা যে জেনে নেবো সেটা কি, সেটা হচ্ছে ওপেকের সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। একটা আছে অস্ট্রেলিয়া, আরেকটা আছে ভিয়েনা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, আর অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল অস্ট্রিয়া, প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার কোনো নাম নাই, তাহলে সংখ্যাটা আগে ছিল 12, কিন্তু এখন সেটা হয়ে গেছে কত, 11টা। আরেকটা জায়গার নাম আমরা বলছিলাম ওপেক প্লাস, সেটা কি ভাই? ওপেকের যে 11টা দেশ বর্তমানে রয়েছে, তার সাথে আমি যদি আরো 11টা দেশ যোগ করি, মানে মোট 22টা দেশ, তাদেরকে মিলে হচ্ছে ওপেক প্লাস। এই দেশগুলো রাশিয়া সহ অন্য কিছু দেশ আছে যারা কিনা ওয়েল ইম্পোর্ট বা এক্সপোর্ট করে, গুরুত্বপূর্ণ, হয়তো খুব বেশি মজুদ নাই, বাট তারা এগুলো করে দেখে তাদেরকে আমরা ওপেক প্লাসের মধ্যে ফালিয়ে দিচ্ছি। তাহলে পরের প্রশ্ন, তাহলে ওপেকের বর্তমান সদস্য কয়টা? একটা কমে গেল, তাহলে এখন 11টা হবে। অতবার আমরা যাচ্ছি ওপেকের বর্তমান সদস্যগুলো একবার দেখে নিই আমরা কি কি। এটার মধ্যে আছে আলজেরিয়া, আছে কঙ্গো অথবা রিপাবলিক অফ দ্য কঙ্গো। আলজেরিয়া হচ্ছে আমি বলতে পারি দক্ষিণ মানে আফ্রিকার সবচেয়ে বড় দেশ। এদিকে কঙ্গো আছে, আমরা কঙ্গোর নাম যারা একটু খেলাধুলা দেখি, কঙ্গোর নাম আমরা জানি, ইকুয়েটর গিনি, খুবই ছোটটা দেশ, নিরক্ষীয় গিনি বাংলায় বলা হয়, গ্যাবন। তারপরে আসলো ইরান, তারপর আসলো ইরাক। এই গ্যাবন থেকে একটা প্লেয়ার আছে অবামেয়ং, যারা যে কিনা আর্সেনালে হয়ে খেললো, প্যারিস সেন্ট জার্মানি খেললো, অত পর্যায়ে খেললো বার্সেলোনাতে, আমরা তাকে চিনি। ইরান আছে, ইরাক আছে, কুয়েত আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া আছে, সৌদি আরব আছে, আর একটা হচ্ছে ভেনিজুয়েলা আছে। এখানে আমরা এটাকে পড়াটাকে অনেকভাবে পড়তে পারি। যদি প্রশ্ন করি ওপেকের আফ্রিকার দেশ কয়টা, ওপেকের মধ্যে আফ্রিকার দেশ কয়টা, আমরা বের করি আফ্রিকার দেশ কয়টা আছে। কঙ্গো একটা আফ্রিকার দেশ, আলজেরিয়া একটা আফ্রিকার দেশ, ইকুয়েটর গিনি একটা আফ্রিকার দেশ, গ্যাবন একটা আফ্রিকার দেশ। এখানে কয়টা হলো? 1 2 3 4। এদিকে লিবিয়া একটা আফ্রিকার দেশ, এদিকে নাইজেরিয়া হচ্ছে একটা আফ্রিকার দেশ। তাহলে মোট কয়টা দেশ হলো? 6টা। এই যে 1 2 3 4, এদিকে 5, এই যে 6। তাহলে আফ্রিকার দেশ হলো মোট কয়টা? 6টা দেশ হলো। দক্ষিণ আমেরিকার যে 12টা দেশ আছে সেটার মধ্যে আবার একটা দেশ আছে, সেটা হচ্ছে ভেনিজুয়েলা। এই যে ভেনিজুয়েলা, নিকোলাস মাদুরো কদিনের কাছে উঠিয়ে নিয়ে গেলো ডোনাল্ড ট্রাম্প তার পাগলাট স্বভাবের কারণে, তারাও কিন্তু এই ওপেকের বিশাল বড় সদস্য। কারণ পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুদ কার কাছে আছে? ভেনিজুয়েলার কাছে আছে। তাহলে এখানে একটা গেল। আর বাকি যে দেশগুলোর নাম বললাম, ইরান, ইরাক, সৌদি আরব, লিবিয়া, কুয়েত, এরা সব মধ্যপ্রাচ্যের দেশ, আপনারা জানেন। তো এই মধ্যপ্রাচ্যের দেশ কয়টা আছে বাকিগুলা? তাহলে এখানে 5টা দেশ 6টা দেশ সব আমাদের পড়া হয়ে গেল। এভাবে পড়লেই হয়ে যায়। এর পাশাপাশি যদি আরেকটা প্রশ্ন করি, তাহলে ওপেক প্লাসের বর্তমান সদস্য কয়টা? আগে ছিল 23টা, এখন ইউনাইটেড আরব এমিরেটস চলে গেল, তাহলে কয়টা হবে? 22টা। তাহলে 11টা দেশ ওপেকে আছে, আর 11টা দেশ আরো বাড়তি হয়ে ওপেক প্লাস হয়েছে। দেখি 11 11 সংখ্যাটা সমান।
যদি কেউ সেটাও জানতে চান যে ভাই ওপেকের সাথে আরো কোনগুলো সেগুলোর নামও লেখা আছে, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, ব্রাজিল, কাজাকস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান, সাউথ সুদান, যতগুলো দেশ এগুলো তেল এক্সপোর্ট করে থাকে। আর মাঝে মধ্যে দেখবেন মালয়েশিয়ার বিভিন্ন পাম অয়েল মানে পাম গাছ কাটা দেখায়, সেখানে তারা পাম তেল উৎপাদন করতেছে। এগুলো উৎপাদন করে, রাশিয়া খুব বড় যদিও, কিন্তু এগুলো বেশিরভাগই হচ্ছে ওই বড় পরিসরে না, রাশিয়া বাদ দিয়ে সবগুলো ছোট পরিসরে এরাও কিন্তু তেল উৎপাদন করে থাকে। আমরা যাচ্ছি 19 নম্বর প্রশ্নের মধ্যে, আমরা শেষের দিকে চলে আসছি। বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি? সামরিক মানে হচ্ছে মিলিটারি, অর্থাৎ ডিফেন্সে কোন দেশ কত বেশি খরচ করে? বাংলাদেশ তো খুবই কম করে, তবে সবচেয়ে বেশি খরচ করে যেটা অবশ্যই এক্সপেক্টেড উত্তর সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ প্রায় ট্রিলিয়ন ডলার, ট্রিলিয়ন মানে যারা একটু ম্যাথমেটিক্স বোঝেন, ডলার বোঝেন, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বুঝেন, তাদের কাছে অবশ্যই বুঝতে হবে ট্রিলিয়ন ডলার মানে প্রচুর, প্রায় মানে 960-70 হয়তো মিলিয়ন হবে, সেটাকে আমি হয়তো বিলিয়ন হবে, সেটাকে আমি হয়তো ট্রিলিয়নে বলেছি, যে 954 বিলিয়ন মার্কিন ডলার তারা প্রতি বছর খরচ করে, যেটা বিশ্বের যে মোট সামরিক ব্যয় তার 33% নিজেই করে। অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া যতগুলো দেশ আছে তারা যতগুলো মিলিটারি এক্সপেন্স করে সারা বিশ্ব যদি বলে 100% হয়, তার 1/3 আমেরিকা করে 33%, যেটা এই জন্যই তারা বিশ্বের আসলে সবচেয়ে শক্তিশালী দেশ। তারা প্রত্যেক দেশের উপর তাদের দাদাগিরি করতে চায় দেখে তাদের খরচ বেশি হয় এবং সেটা করতে সক্ষম। এটা মানে হচ্ছে কি ভাই? এটা মানে হচ্ছে যে কোনো জিনিস আপনাকে অর্জন করতে হলে ইনভেস্ট করতে হবে। তো পড়াশোনার জন্য কি ইনভেস্ট করতে হবে? সব ইনভেস্ট করতে হবে। আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি সেটার থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আর দ্বিতীয় সর্বোচ্চ কারা? দ্বিতীয় সর্বোচ্চ চীন, যদিও চীনের ধারে কাছেও মানে আমেরিকা নাই, তার চীনের থেকে প্রায় 2.5 গুণ বেশি মানে 2.5 গুণ বেশি খরচ কিন্তু এখনো করতেছে আমাদের আমেরিকা। যদিও চায়নার ওই কম মানে তাদের থেকে অনেক বেশি, যদিও অনেক বেশি, কিন্তু যদি তাদের থেকে 2.5 গুণ কম, তারপর যদি আমরা চাইনিজ মাল বড়টা কথা চিনি, চাইনিজ মানে দাম কম হয়, তারা কমের মধ্যেই তাদের সম পরিমাণে কিন্তু প্রোডাকশন তারাও করছে। আর আমরা বাংলাদেশ এই তারিখে কোথায় আছি এটা আমরা আসলে জানি না, কারণ বাংলাদেশের মিলিটারি খরচ তেমন করে না। আমরা মাঝে মধ্যে যখন প্রদর্শনী দেখতে চাই তখন দেখি প্রদর্শনীতে কিছু কিছু দেখা যায় ছোটখাটো জিনিস। তো এরপর আমরা আসলাম অর্থনৈতিক সূচক। আমরা একটা প্রতিষ্ঠানের নাম জানি, দ্য হেরিটেজ ফাউন্ডেশন। এই হেরিটেজ ফাউন্ডেশন প্রতি বছর অর্থনৈতিক স্বাধীনতা সূচক দিয়ে থাকে, অর্থাৎ কোনো দেশের অর্থনীতিতে তারা কিভাবে স্বাধীনভাবে খরচ করতেছে তার উপর একটা মানদণ্ড তৈরি করে। এবছরও শীর্ষে, প্রতি বছরই শীর্ষে সিঙ্গাপুরই থাকে, আমি গত কয়েক বছর দেখতেছি এবছরও শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর। বাংলাদেশও আছে এই তালিকায় 121 নম্বরে। আর সর্বনিম্ন আছে সেটা হচ্ছে উত্তর কোরিয়া, অর্থাৎ সব কিছুতে কন্ট্রোল। আমরা জানি উত্তর কোরিয়ার কিম জং উন সব কিছু তার কন্ট্রোল থাকে, মিডিয়া থেকে শুরু করে খেলা সব তার নিয়ম হইতে হবে, এবং চুল কাটা নিয়েও তার কাহিনী আছে, চুলও কাটতে হবে তার স্টাইলে। তো সেখানে খরচ করাটাও নিয়ন্ত্রিত, তাই সবচেয়ে কম স্বাধীনতা আছে উত্তর কোরিয়াতে। যদিও বাংলাদেশটাও প্রায় 120তমতে আছে, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, আমাদেরকে আরো স্বাধীনতা দিতে হবে এই অর্থনৈতিক সেক্টরে। এছাড়াও আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিশ্ব গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটা? অর্থাৎ কোন দেশের গণমাধ্যম যা ইচ্ছা তা করতে পারে। পৃথিবীর সব দেশ তো আর উগান্ডার মতো হয় না, যেখানে আইসা রাষ্ট্রপতি বলে যে আই উইল গিভ ইউ ফ্রিডম আফটার ইউর স্পিচ। অর্থাৎ একবার এক সাংবাদিক গেছিল, ওই দেশে কোনো আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ছিল না, তো তখন তাকে বলছিল আপনার দেশে কোনো ফ্রিডম অফ স্পিচ নাই। তখন সেখানের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি বলেছিলেন যে অবশ্যই আমাদের এখানে স্বাধীনতা আছে, সেটা আপনার স্পিচের পরে আমি যদি নিষেধ করবো, অর্থাৎ আপনাকে মেরে ফেলবো আর কি, তখন আপনি সবসময় স্বাধীন হবেন। আমাদের দেশটা কদিন আগে এমনই ছিল, এখন যদি একটু ভালো হয়েছে, আর আস্তে আস্তে আরো ভালো দিকে যাবে। তো বিশ্ব গণমাধ্যম সূচকের সবচেয়ে শীর্ষ দেশ কিন্তু নরওয়ে, প্রতি বছর নরওয়ে হচ্ছে। আর সবচেয়ে জঘন্য দেশ হচ্ছে ইরিত্রিয়া, আফ্রিকার দেশ ইরিত্রিয়া, সেটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম দেশ। আর এই লিস্টে বাংলাদেশেও খুব পিছিয়ে আছে, 152তম। এটা আমরা আশা করি আরও আগে আসুক, এই এক পরের বছর হয়তো 110, তারপরের বছর 90। আমরা আগে শীর্ষ দেখতে চাই, মানুষের ভয়েস পুরো পৃথিবী যে যাবে, এটার চেয়ে বড় স্বাধীনতা কিছু হতে পারে না। গণমাধ্যমও কিন্তু এটাকে বলা হয় ফিফথ স্টেট, অর্থাৎ এটা কিন্তু একটা দেশ হওয়ার জন্য যে 4টে মূল উপখণ্ড দরকার, তার নাম্বার 5 নম্বর আমরাকে ফিফথ স্টেট বলে থাকি। আমরা কিছু এক্সট্রা এমসিকিউ করব, যেগুলো আমি ক্লাস আলোচনা করলাম তার উপর বেস করে এখন আমি আপনাদের কিছু প্রশ্ন করি, দেখি আপনারা কয়টা উত্তর পারেন। আমি যদি অ্যান্সারগুলো দিয়ে দিব, বাট আপনি দেখেন নিজে থেকে পারেন না কিনা। প্রথম প্রশ্ন, বাংলাদেশের আগে প্রায় 4900 মিটার গভীরের যে কূপটা খরগোশের নাম কি? আমরা সেটা জানি, সেটা সিলেটের ফেঞ্চুগঞ্জ। 2, তার উত্তরটা হচ্ছে সি। এরপরে প্রশ্ন আছে, বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটা? সরকারি বা পাবলিক বিশ্ব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে 1 জুলাই। আর যদি প্রশ্ন করা হয় সার্বভৌমত্বের পরে কোনটা, সেটা হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় 1979 সালে। তার উত্তরটা হচ্ছে বি নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন কোনটা? আমরা সবাই জানি ঢাকা সিটি কর্পোরেশন। কয়টা সাল বলেছিলাম? 1864, 1983,
1990, এবং 2011 সালে সেটাকে দুইটা ভাগ করা হয়েছে, ঢাকা উত্তর, ঢাকা হচ্ছে দক্ষিণ। সর্বশেষ হচ্ছে বগুড়া, যেটা 14 মে 2026 সালে যেটা যাত্রা শুরু হলো। কোন মন্ত্রী ছাড়া, মন্ত্রী বাদ দিয়ে অন্য সংসদীয় বিলুপ্তম তাকে কি বলা হয়? তাকে বলা হয় বেসরকারি সদস্যের বিল। সরকারিটা হচ্ছে মন্ত্রী, বেসরকারিটা হচ্ছে এমপি। এরপরের প্রশ্নটা কি? আমি সেম প্রশ্নটাকে আবার হয়তো ভুল করে টাইপ চলে আসছে, আমরা পরেটা দেখি। ইরানের প্রধানমন্ত্রী আলী ফাতে আল জাইদি কোন রাজনৈতিক জোট থেকে মনোনীত হয়েছে? আমরা জানি একটা কোয়ালিশন গ্রুপ ছিল, জোট ছিল, যার নাম ছিল কোঅর্ডিনেট ফ্রেমওয়ার্ক। এই কোঅর্ডিনেট ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু তারা মূলত তাকে নিযুক্ত করেছেন বা মনোনীত করেছেন। হাঙ্গেরিতে সম্প্রতি সময়ে কোন আন্তর্জাতিক আদালত ইস্যুতে আলোচনা আসে? এটাকে আমরা বলছিলাম আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তারপর আছে কি? তারপর আছে হচ্ছে সিএনএন এর পুনরূপ কি? আমরা জানি সিএনএন এর আমার টেড টার্নারের নাম শুনেছি, যে সেটা প্রতিষ্ঠাতা 24 ঘন্টা যেটা সর্বমত প্রচার করে থাকে, তো সেটা পুনরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। উত্তরটা হচ্ছে বি, কেবল নিউজ নেটওয়ার্ক। অথবা কি আসলো? অথবা প্রশ্ন হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আমরা প্রত্যেকটা মিসাইলের নাম শুনেছিলাম, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, ইন্টারমিডিয়াম রেঞ্জ, আরেকটা হচ্ছে ব্যালিস্টিক। তাহলে 5000 কিলোমিটার জন্য যেটা বেশি সেটাকে আমরা বলে থাকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তার উত্তর হচ্ছে 5500 মিটার। ওপেক প্লাস বলতে কি বোঝায়? ওপেকের সদস্য 11টা, ওপেক প্লাস বলতে আরো 11টা যোগ হয়ে মোট হবে 22টা। অর্থাৎ সেটা কি হবে? ওপেক সদস্য দেশ এবং কিছু নন ওপেক অয়েল প্রোডাকশন দেশের সহযোগী জোটকেই বলা হয় ওপেক প্লাস, যেটা 2016 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে আর কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের 25টা কোশ্চেনকে অ্যানালাইসিস করেছি। আপনারা অবশ্যই বেশি বুঝি সবকিছু কন্টেন্ট যারা দেখেন আমাদের জন্য প্রচুর দোয়া করবেন, যাতে কিনা আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি, এবং রেগুলার পড়াশোনা করবেন, যাতে জীবনে কিছু না হলেও আপনার জ্ঞানে যাতে কোনো কমতি না থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।